জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না জানালো পেজেশকিয়ান। এবারে থাকছে নেতানিয়াহুকে মেরে শহীদ হতে চেয়েছিলেন বৃদ্ধা, তার আগেই গ্রেপ্তার। আরও জানাবো ভয়াবহ বিপর্যয়ে ইসরায়েল, দিশেহারা বিশেষজ্ঞরা। এদিকে ফেব্রুয়ারিতেই নির্বাচন চান জামাত আমির। সব শেষে জানিয়ে দিব সীমান্ত বিরোধ ঘিরে থাইল্যান্ড কম্বোডিয়ান বাহিনীর তুমুল লড়াই, নিহত 16। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না জানালো পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার দেশ তা মোকাবিলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি বলেন, তেহরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী হিসেবে দেখছে না, বরং এর ভবিষ্যৎ নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন। এর পাশাপাশি তিনি জোর দিয়ে জানিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। আজ বুধবার আল জাজিরার প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের সঙ্গে গত মাসের 12 দিনব্যাপী সংঘাতের অবসানের পর এটি ছিল তার অন্যতম প্রথম সাক্ষাৎকার। ওই সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। নেতানিয়াহুকে মেরে শহীদ হতে চেয়েছিলেন বৃদ্ধা, তার আগেই গ্রেপ্তার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রকেট লঞ্চার দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে 73 বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেপ্তার করছে দেশটির পুলিশ। সম্প্রতি কঠিন রোগে আক্রান্ত ওই ইসরায়েলি নাগরিককে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে প্রসিকিউশন। এ প্রতিবেদনে বলা হয়, ওই নারী টার্মিনালি অসুস্থ, অর্থাৎ ব্যক্তি এমন একটি মারাত্মক ও চূড়ান্ত পর্যায়ের রোগে আক্রান্ত যার আর কোনো নিরাময় বা চিকিৎসা নেই। এর কারণে রোগীর মৃত্যু অবধারিত হয়ে উঠেছে। সাধারণত এ ধরনের অসুস্থতায় ডাক্তাররা রোগীর আয়ুষ্কালের একটা আনুমানিক সময় দেন, যেমন কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে রোগী মারা যেতে পারেন। তেল আবিবের বাসিন্দা ওই নারী একজন সরকার বিরোধী কর্মী বলে জানানো হয়েছে। নাম প্রকাশ না করলেও অভিযোগপত্রে বলা হয়েছে, অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি। তার ভাষায়, নিজের জীবন উৎসর্গ করে বর্তমান সরকার থেকে ইসরায়েলকে বাঁচাতে চান তিনি। এ অভিযোগ অনুযায়ী তিনি এক সহকর্মীকে পরিকল্পনার কথা জানান এবং একটি রকেট চালিত গ্রেনেড কেনার ব্যাপারে সাহায্য চান। একই সঙ্গে নেতানিয়াহুর চলাফেরা, কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ে তথ্য সংগ্রহেও ওই সহকর্মীর সহায়তা চান। তবে ওই ব্যক্তি তার প্রস্তাবে রাজি না হয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে যখন বোঝেন যে তিনি থামছেন না, তখনই তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এর ভিত্তিতেই বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, ওই নারী এখনও বিপজ্জনক হতে পারেন, কারণ তিনি শহীদ হতে রাজি বলেও দাবি করেছেন। তাই তাকে গৃহবন্দী রাখার আবেদন করছে তারা। ভয়াবহ বিপর্যয়ে ইসরায়েল, দিশেহারা বিশেষজ্ঞরা। ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে তেল আবিবেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন দেশটির বিশেষজ্ঞরা। শুক্রবার তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েল এবং জেরুজালেম অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে। ঘটনার পর তেল আবিবেও গত সপ্তাহে বেশ কয়েকটি সন্দেহজনক ঘটনার দেখা মিলছে। তাসনিম নিউজ এজেন্সির হিব্রু সংস্করণের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে সম্প্রতি দক্ষিণ গভর্নরেট ও জেরুজালেমে বিদ্যুৎ বিতরণে একাধিক গোলযোগ দেখা দেওয়ার পর তেল আবিবেও একাধিক সন্দেহজনক ঘটনা ঘটছে। ইসরায়েলে এসব ঘটনার সংখ্যা আকস্মিকভাবে বেড়ে গিয়েছে। এই ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানি। এ বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অস্বাভাবিক একটি প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে, এজন্য এমন ঘটনা ঘটে থাকতে পারে। এতে আরও বলা হয়েছে, এই বিভ্রাটের ফলে শুধু লোডশেডিং নয়, বরং উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সরঞ্জাম যেমন বিদ্যুৎ বিতরণ কেন্দ্র এবং ট্রান্সফরমারের অস্বাভাবিক
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটছে। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 2 বছরে উচ্চ ভোল্টেজ ত্রুটির কারণে দখলকৃত অঞ্চলগুলোতে এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং লিথিয়াম ব্যাটারির মতো বৈদ্যুতিক সরঞ্জামে অসংখ্য বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা এসব ঘটনাকে অজ্ঞাত উৎস বলে উল্লেখ করেছেন। তারা এর পেছনে এখন পর্যন্ত প্রকৃত কারণ শনাক্ত করতে পারেননি। ফেব্রুয়ারিতেই নির্বাচন চান জামায়াত আমির। আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। তবে এর আগে অবশ্যই বেসিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। 2-4 জন বড় অপরাধীর বিচার হলে জাতি বুঝতে পারবে বিচার শুরু হয়েছে। বাকি কাজগুলো পরে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা আসবেন তারা অব্যাহত রাখবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ কথা বলেন। এ সময় শফিকুর রহমান বলেন, মানবতা মরে যায়নি, এখনও বেঁচে আছে। যারা শহীদ হয়েছেন তাদের 70%ই খেটে খাওয়া মানুষ। দল হিসেবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা শহীদ পরিবারকে বলেছি, আপনারা সুখের সময় স্মরণ না করলেও চলবে, যে কোনো প্রয়োজনে আমাদের বলবেন, জামায়াত আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, শহীদ পরিবারের স্বপ্ন পূরণে কাজ করছে জামাত। আমরা বড় একটি কাজ হাতে নিয়েছি, শহীদদের তালিকা নির্ভুলভাবে তৈরি করা। 2টি ভলিউম এরই মধ্যে বের হয়েছে। আমরা আহতদের ডাটাবেস তৈরি করছি। সীমান্ত বিরোধ ঘিরে থাই কম্বোডিয়ান বাহিনীর তুমুল লড়াই, নিহত 16। সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে থাই ও কম্বোডিয়ান বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। দুই পক্ষের এই সংঘর্ষে এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছেন। এলাকা ছেড়েছেন লক্ষাধিক মানুষ। এ অবস্থায় দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ এবং সংস্থা। খবর আল জাজিরার। শুক্রবার সকাল থেকেই সীমান্তের অপর অংশ লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে থাই সেনারা। এর পাশাপাশি কম্বোডিয়ান সেনাদের বিভিন্ন ঘাঁটিতে চলছে ড্রোন হামলাও। অপরদিকে থাই সেনাদের অবস্থান লক্ষ্য করে BM-21 রকেট ছোড়ে কম্বোডিয়ান বাহিনী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সংঘাতের পরিধি সময়ের সাথে সাথে আরও বাড়ছে। ব্যাংককের অভিযোগ, এই হামলায় নোম্যান্স ল্যান্ডে মাইন ব্যবহার করছে কম্বোডিয়ান বাহিনী। আর নমপেনের দাবি, ক্লাস্টার বোমা ব্যবহার করছে অন্যদিকে থাই সেনারা। এদিকে পাল্টাপাল্টি এই হামলার মুখে থাইল্যান্ডের 4 প্রদেশ থেকে 1 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার সীমান্ত থেকে সরানো হয়েছে 20,000 বাসিন্দাকে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দে বালানকুর বলেন, 24 জুলাই রাত থেকে কামানের গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়ান বাহিনী। ভোর পর্যন্ত চলতে থাকে এই হামলা। বেসামরিক অবস্থান এবং ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায় তারা। অপরদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যালি সোচেতা বলেন, আমাদের 8টি স্থানে হামলা চালানো হয়েছে, যার মধ্যে একাধিক টেম্পলও রয়েছে। F-16 বিমান থেকে বোমা হামলা করা হয়েছে। এই অবস্থায় দুপক্ষকেই দ্রুততম সময়ের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, আসিয়ান সহ বিভিন্ন সংস্থা এবং দেশ।